বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দেবে, তোমরা সবাই জানো যে কাউন্সিল থেকে নমুনা প্রশ্ন পাঠিয়েছে। তো আজ আমরা জিওগ্রাফি প্রশ্নটা কি পাঠিয়েছে সেই প্রশ্নটার সম্পূর্ণ মডেল আমরা জেনে নেব এবং তার সঙ্গে অবশ্যই উত্তরও করে দেওয়া আছে, সেগুলো একটু দেখে নেব এবং তার সঙ্গে ছোট্ট করে একটু আলোচনাও করবো যাতে আমাদের বুঝতে পড়তে এবং সুবিধা হয়। এই আলোচনার মধ্যে আমরা যে মূলত যেটা বুঝবো সেটা হচ্ছে যে কোন টাইপসের প্রশ্ন আমাদের আসতে চলেছে। তো স্বাভাবিকভাবে তোমাদের প্রত্যেকটা পার্ট নিয়ে আমি আলোচনা করেছি, প্রত্যেকটা পার্টের বিভিন্ন অংশ তোমাদের আমি বুঝিয়েও দিয়েছি। তো চলো আজকে একটু প্রশ্ন আলোচনা করা যাক এবং এর সঙ্গে আমরা জেনে নিই যে কেমন টাইপের প্রশ্ন আমাদের পরীক্ষাতে আসবে। তো দেখো, প্রথম প্রশ্ন আমাদের কী রয়েছে, মানচিত্র অঙ্কন প্রস্তুত এবং অধ্যয়ন যিনি করেন তাদেরকে কি বলা হয়? পরিসংখ্যানবিদ, কার্টোগ্রাফার, জনসংখ্যা বিশারদ নাকি ইঞ্জিনিয়ার? তো এটা খুবই সহজ উত্তর হচ্ছে কার্টোগ্রাফার। পরবর্তী প্রশ্নটা দেখো, একটা মডেল কিন্তু কোশ্চেনের প্রথমে যেমন আমরা এমসিকিউ পেলাম, এটাও কিন্তু একটা এমসিকিউ, কিন্তু এমসিকিউ হলেও তার কিন্তু একটা আলাদা রকমের মডেল রয়েছে। যেমন ধরো এখানে স্তম্ভ 1, স্তম্ভ 2 রয়েছে, এখানে দর্শন, ভূতত্ত্ব, জলবিদ্যা, নৃতত্ত্ববিদ্যা, অন্যদিকে সমুদ্রবিদ্যা, ভূগোল চিন্তন, সাংস্কৃতিক ভূগোল, ভূমিরূপবিদ্যা, এইগুলো রয়েছে। তো স্বাভাবিকভাবে দর্শনের সঙ্গে কার মিল? দেখো এখানে রয়েছে ভূগোল চিন্তনের মিল। ভূতত্ত্ব মানে হচ্ছে তোমার জিওমরফোলজি অর্থাৎ ভূমিরূপবিদ্যা। জলবায়ুবিদ্যা মানে হাইড্রোলজির সঙ্গে কী রয়েছে? সমুদ্রবিদ্যা। আর স্বাভাবিকভাবে নৃতত্ত্ববিদ্যার সঙ্গে রয়েছে সাংস্কৃতিক ভূগোল। তাহলে কোনটার সঙ্গে কোনটা হলো? দেখো একের সঙ্গে বি দাগের মিল হলো, তাই তো? দেখে নাও, একের সঙ্গে বি দাগের মিল হলো, দুইয়ের সঙ্গে তোমার ডি দাগের মিল হলো, তিনের সঙ্গে এ দাগের এবং চারের সঙ্গে সি দাগের, সব মিলে উত্তরটা আসছে আমার বি দাগ। পরবর্তী প্রশ্ন, ছায়াপথগুলির মধ্যে দূরত্ব কি? স্থিতিশীল, হ্রাসমান, ক্রমবর্ধমান নাকি বিকল্পভাবে ক্রমবর্ধমান এবং হ্রাসমান? তো ছায়াপথগুলো কি ক্রমশ কী হচ্ছে? আস্তে আস্তে করে বৃদ্ধি পাচ্ছে, যার জন্য এটা হচ্ছে উত্তরটা হবে তোমার সি দাগ অর্থাৎ ক্রমবর্ধমান। পরবর্তীতে আরও একটা মডেলের প্রশ্ন দেখো, এই প্রশ্ন মডেলগুলোকে চিনে নেওয়াটাই কিন্তু সবথেকে বড় কাজ। যেমন ধরো এখানে রয়েছে কি, নিচের এই দুটি প্রশ্নের বিবৃতি দেওয়া হয়েছে, যার একটি দাবি হিসেবে এ এবং অপরটি কারণ হিসেবে আর, মানে অ্যান্সার আর রিজন। দুটি বিবৃতির পরিপ্রেক্ষিতে কোন বিকল্পটি সঠিক? তো প্রথম বিকল্প কী রয়েছে? পৃথিবীতে স্তরযুক্ত কাঠামো আছে। তো পৃথিবীতে স্তরযুক্ত কাঠামো আছে, এটা ঠিক না ভুল? স্তরযুক্ত মানে কি? আমরা জানি পৃথিবীতে কেন্দ্রমণ্ডল, নিচের দিকে রয়েছে তোমার কেন্দ্রমণ্ডল, তারপরে তোমার গুরুমণ্ডল, শিলামণ্ডল, এভাবে রয়েছে, তার মানে এখানে স্তর আছে, অর্থাৎ প্রথমটা ঠিক। দ্বিতীয়টা কি বলছে? পৃথিবীপৃষ্ঠ থেকে যত অভ্যন্তরে যাওয়া যায় তত পদার্থের ঘনত্ব কমতে থাকবে। তাহলে ওপরের দিকে কী রয়েছে? শিয়াল, তারপরে সীমা, এবং নিচের দিকে আমি পরপরে যদি চলে যাই, তারপরে ক্রোপে সীমা, নিফে সীমা, এবং নিচের দিকে রয়েছে তোমার নিফে। তো নিফে মানে কি? নিকেল আর লোহা। তার মানে নিচেই কি সব থেকে ভারী পদার্থ আর ওপরে কি সব থেকে হালকা পদার্থ? তাহলে কী হলো? হালকা থেকে নিচের দিকে, তাহলে কী হলো? হালকা থেকে ক্রমাগত নিচের দিকে ভারী হচ্ছে। তাহলে কী হচ্ছে বিষয়টা? যত অভ্যন্তরে যাওয়া যাচ্ছে তত ঘনত্বটা কি বাড়ছে। তাহলে নিচের দিকে ঘনত্ব বাড়ছে, ওপরের দিকে কমছে, এটা হলো মূল কথা। এবার এখানে কি বলছে দেখো, এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর অভ্যন্তরে যাওয়া যাবে ততই ঘনত্ব কমতে থাকবে। তাহলে কমতে তো থাকবে না, বাড়তে থাকবে। তাহলে এটা ভুল আছে। তাহলে এই আরটা ভুল আছে আর এটা কিন্তু ঠিক আছে। তাহলে কী হবে সঠিক উত্তর? এখানে দেখো এ ঠিক কিন্তু আর সঠিক নয়, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ। পরবর্তী প্রশ্নে চলে আসি। দেখো এখানে একটা গ্রাফ দেওয়া রয়েছে, একটা গ্রাফ চিত্র দেওয়া রয়েছে, এবং এই গ্রাফ চিত্রটা কিন্তু আমরা সবাই চিনি। গ্রাফের মধ্যে কী রয়েছে? স্বাভাবিকভাবে যে উচ্চতা এবং উষ্ণতার যে আমাদের বায়ুমণ্ডলীয় যে স্পিয়ারগুলো রয়েছে, সেই স্পিয়ারের কিন্তু একটা চিত্র দেওয়া রয়েছে। এই চিত্রের মধ্যে থেকেই কিন্তু প্রশ্নগুলো করা হয়েছে। যেমন প্রথম প্রশ্নে কী রয়েছে দেখো, নিম্নলিখিত কোন বায়ুমণ্ডলে স্তরে ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক? তো ওজোন স্তরের ঘনত্ব সর্বাধিক কোথায় থাকে? আমরা জানি যে 30 থেকে 35-এর মধ্যে থাকে। তো স্বাভাবিকভাবে 30 থেকে 35-এর মধ্যে থাকবে। তো 30 থেকে 35-এর মধ্যে কী অবস্থান করছে? লেয়ার 2 অবস্থান করছে। আমাদের অপশানে কী কী রয়েছে দেখো, লেয়ার 1, লেয়ার 2, লেয়ার 3, লেয়ার 5। তাহলে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে লেয়ার 2। পরবর্তী প্রশ্নে চলে আসি। বায়ুমণ্ডলের কোন যুগ্ম স্তরে উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হয়েছে? আচ্ছা, উচ্চতা বাড়ার সাথে সাথে উষ্ণতার বৃদ্ধি হচ্ছে। চলে আসলাম ছবিতে। তো আমরা স্বাভাবিকভাবে যদি বেসিক ছন্দে যাই, প্রথমেরটাই উষ্ণতায় কমে, তারপরেরটাই উষ্ণতায় বাড়ে, তারপরেরটাই উষ্ণতা কমে, তারপরে আবার আস্তে আস্তে বাড়তে থাকে। এটাই হলো নর্মাল প্যাটার্ন। তাহলে স্বাভাবিকভাবে যদি আমরা দেখি, তাহলে কোনটাতে উষ্ণতা বাড়ছে এবং কোনটাতে কমছে? তাহলে আমরা যে চিত্রটা আঁকালাম, তাহলে প্রথমে কি কমলো, তারপরে বাড়লো, তারপরে কমলো, তারপরে বাড়লো। তাহলে দ্বিতীয়টাতে বাড়লো আর চতুর্থটাতে বাড়লো, তাই তো? দেখো অপশানে কী কী রয়েছে। অপশানে যেটা রয়েছে দেখো, অপশানে রয়েছে, হ্যাঁ, এই যে প্রথমটাতে রয়েছে কি লেয়ার 2 এবং লেয়ার 4। তাহলে স্বাভাবিকভাবে এটাই উত্তর। তারপর রয়েছে লেয়ার 2, লেয়ার 3 হবে না, লেয়ার 1, লেয়ার 4 হবে না, লেয়ার 1, লেয়ার 3 হবে না। তাহলে কী হবে? লেয়ার 2 এবং লেয়ার 4। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরের উষ্ণতা সর্বনিম্ন উষ্ণতা লক্ষ্য করা যায়? সব থেকে কম উষ্ণতা বায়ুমণ্ডলের কোন স্তরে লক্ষ্য করা যায়? তাহলে স্বাভাবিকভাবে আমরা দেখো প্রথমটাতে কী করেছিলাম? মাইনাস, তারপরটাতে কী করেছিলাম? প্লাস, তারপরটাতে কিন্তু মাইনাস, তারপরটাতে এবার প্লাস। এবার তোমাদের বলে রাখি, সর্বনিম্ন উষ্ণতা কোথায়? এই 3 নম্বরটা কিন্তু আমরা দেখতে পারি। তাহলে আমাদের এটার উত্তর কী হবে? 3 নম্বর মানে লেয়ার 3-তে, অর্থাৎ উত্তর হচ্ছে সি দাগ, লেয়ার 3 হলো। এই হলো আমাদের 13 দাগের প্রশ্ন। এবার আমরা একটু 14 দাগের প্রশ্নটা দেখে নিই।
আমরা পরপর গেলাম 1 2 3 4, আচ্ছা 4 করার পরে আমরা 11 12 করে ফেলেছি। আমরা একটু তার পাশে এদিকে চলে আসি, 5 দাগের চলে আসি, একটু উল্টোপাল্টা হয়ে গেছে প্রশ্নগুলো। তো যাই হোক 5 দাগের প্রশ্নে চলে আসি। ভূমিকম্পের যে অঞ্চলে রেকর্ড হয় না সেটি পরিচিত যে অঞ্চল নামে, সেটি কোন অঞ্চল নামে? ছায়া অঞ্চল নামে পরিচিত। এটা একদম সহজ কোশ্চেন, এটাই উত্তর। মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা কত? 5 15 20 30। মহাদেশীয় ভূত্বকের গড় গভীরতা হচ্ছে 30 কিলোমিটার। পরবর্তী প্রশ্ন চলে আসি, কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? তো উত্তর হচ্ছে বিমিশ্র আগ্নেয়গিরিতে। পরবর্তী প্রশ্ন, কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের গতিবিধি রেকর্ড করা হয়? তো স্বাভাবিকভাবে সিসমোগ্রাফ তরঙ্গের গতিবিধি রেকর্ড করা হয়। তারপরে কোশ্চেন, যে ধরনের শক্তির মাধ্যমে মহাদেশ গঠিত হয় সেটি হলো, মহাদেশ গঠিত হয় কোন শক্তির মাধ্যমে? এখানে অপশান দিয়েছে অন্তর্জাত, বহির্জাত, কোরিওলিস এবং ভৌগোলিক। তো স্বাভাবিকভাবে অন্তর্জাত শক্তির মাধ্যমে হলো। নিম্নলিখিত কোনটি সুনামির জন্য দায়ী নয়? প্রশ্নটা বুঝবে, দায়ী নয়। সামুদ্রিক ভূমিকম্প, ওটা তো অবশ্যই সুনামির জন্য দায়ী। আচ্ছা, অগ্নি উৎপাতের ফলে সুনামি হতে পারে, মহিষাপন বরাবর ভূমিধস হলে সেটাও সুনামি হতে পারে, মানে যেহেতু সমুদ্রের সঙ্গে রিলেটেড। একমাত্র মৃত্তিকা ক্ষয় রয়েছে যার সঙ্গে কিন্তু সুনামির কোনো সম্পর্ক নেই। তাহলে উত্তরটা কী হচ্ছে? মৃত্তিকা ক্ষয়। এ হলো 10। তারপরে যথারীতি 11 12 13 কোশ্চেন আমরা একটু প্রথমেই বুঝে নিয়েছি। তারপরে চলে আসবো আমরা 14 দাগের প্রশ্ন। দেখো 14 দাগের প্রশ্নে কী বলছে? সামুদ্রিক লবণ, ধূম্রকণা, সূক্ষ্ম মাটি, এগুলোকে একসাথে কী বলা হয়? এ তো একদমই সহজ কোশ্চেন। এখানে রয়েছে গ্যাস তো হবেই না, উল্কাসমূহ হবে না, জলীয়বাষ্প হবে না, অতএব ধূলিকণা হবে। পরবর্তী কোশ্চেন, ওজোন স্তর বিনাশের জন্য সর্বাধিক গ্যাস, এটা সিএফসি। এটা কিন্তু মনে রাখবে, সিএফসি 11 এবং 12 আছে, তার মধ্যে 11টা সব থেকে ভয়ঙ্কর। পরবর্তী কোশ্চেনে চলে আসি, 16 দাগের কোশ্চেন। নিচের এই প্রশ্নটির দুটি বিবৃতি দেওয়া হয়েছে, যার একটি দাবি এবং একটি কারণ। ওই আগের যে মডেলটা বললাম ঠিক সেই রকম মডেলেই রয়েছে। কী কী মডেল রয়েছে? সাংস্কৃতিক ভূগোল ক্ষেত্রটি মানবীয় ভূগোলের অন্তর্গত। ঠিক, ভেরি গুড। তারপরটা বলছে কি, মাননীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের ওপর হস্তক্ষেপ করে, মানবীয় ভূগোল সাংস্কৃতিক ভূগোলের ওপর হস্তক্ষেপ করে, এটাও ঠিক কথা। আচ্ছা যাই হোক, এবার অপশানে কী বলছে একটু দেখে নিই। দাবি ও কারণ দুটোই সত্য এবং কারণের সঠিক ব্যাখ্যা হলো দাবিটি। তার মানে কারণের সঠিক ব্যাখ্যা দাবিটি হতে পারে, কোনো সমস্যা নেই। তারপরটা হচ্ছে দাবি ও কারণ দুটোই সত্য, কারণের ব্যাখ্যা দাবি সঠিক নয়, না এটাও হবে না। যাই হোক, স্বাভাবিকভাবে উত্তর আমাদের এ দাগি হবে, প্রথমটাই উত্তর হবে, ঠিক আছে, এটাই কিন্তু আমাদের উত্তর হবে। পরের প্রশ্ন চলে আসি, কোন ধারণাটি স্টপ অ্যান্ড গো ডিটারমিনিজম? স্টপ অ্যান্ড গো তোমার যেটা হচ্ছে নিয়ন্ত্রণবাদ, কিন্তু এখানে আবার অপশান দিয়েছে পরিবেশগত নিয়ন্ত্রণবাদ, নবনিয়ন্ত্রণবাদ, সম্ভাবনাবাদ, সুবিধাবাদ। তো এটা হচ্ছে নবনিয়ন্ত্রণবাদ, ঠিক আছে, মনে রাখবে। তারপরটা হচ্ছে নিচের কোনটি, এটা হচ্ছে থটের পার্ট, চিন্তনের পার্ট। আচ্ছা, নিচের কোনটি মানবীয় ভূগোল আলোচনার ক্ষেত্র নয়? অপশানে কী কী দিয়েছে? জনবসতি, পরিবহন নেটওয়ার্ক, ভূসংস্থান নাকি শিল্প। তো এটা হচ্ছে মানবীয় ভূগোলের সঙ্গে ভূসংস্থান তত্ত্বের কোনো মিল নেই, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। তারপরে আমরা চলে আসি 18 হলো আমাদের। এবার 19 দাগে আমরা একটা নতুন জিনিস পড়বো, যেটাকে বলা হচ্ছে কেস স্টাডি। কেস স্টাডি জিনিসটা কি? আমরা যেমন ছোটোবেলায় ইংরেজিতে বা এখন আমাদের ইংরেজিতে সিন রয়েছে না, ঠিক সেরকম একটা বিষয়, খানিকটা বিষয় তোমাকে তুলে ধরবে, সেই বিষয়টা তোমাকে পড়ে বুঝতে হবে, সেই বিষয় থেকে তোমাকে প্রশ্ন দেওয়া হবে, সেটা দেখে দেখেই তোমাকে বুঝতে হবে যে কোনটার কি উত্তর হবে। তো এই যে বিষয়গুলোকে বলা হয় কেস স্টাডি। তো স্বাভাবিকভাবে এখানে বিভিন্ন তথ্য দেওয়া রয়েছে শাকসবজি হর্টিকালচার সম্পর্কে, হ্যাঁ, ট্রাক ফার্মিং সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে ইনপুট করা রয়েছে, এবং তারপরে এর উপরে বেস করে কিন্তু প্রশ্ন দেওয়া রয়েছে 3টে। কী কী প্রশ্ন দেওয়া রয়েছে দেখে নিই। কোথায় বাজারভিত্তিক কৃষিকে ট্র্যাক ফার্মিং বলে? এই প্রশ্নটা আমরা ওপেনই পারবো, মানে আমরা এতটাই প্রিপেয়ার্ড। ভারত, অস্ট্রেলিয়া, আমেরিকা যুক্তরাষ্ট্র, তো উত্তর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতির মধ্যে বাগান কৃষি ও হর্টিকালচারের মধ্যে কোনটি সঠিক নয়? তো এখানে এরকমভাবে অপশান দিয়েছে, পড়তে হবে, বুঝতে হবে। শ্রম মূলধন নির্ভর কৃষি ব্যবস্থা, কখনো মানে এটা তো অবশ্যই ঠিক। তারপরে হচ্ছে এর জন্য শীতল অঞ্চলে সবুজ ঘর কৃত্রিম, এটাও ঠিক। তারপরে এই অঞ্চলে ক্ষুদ্র সেচ জৈব সারের উপর যোগ দেয়, অবশ্যই ঠিক। বিস্তৃত অঞ্চল জুড়ে সংগঠিত, না এটা কিন্তু কখনো না, এটা বিস্তৃত অঞ্চল জুড়ে কখনো হয় না। পরেরটা হচ্ছে কোন ফুল নেদারল্যান্ডের বিশেষত্ব? তো এইখানে যদি আমরা পড়ি তাহলেই কিন্তু উত্তরটা পেয়ে যাবো। এখানে ধরো অনেক অপশান রয়েছে, এখানে পড়লেই দেখো নেদারল্যান্ডে কোন ফুল হয় সেরকম হয়তো লেখাও রয়েছে। তো যাই হোক, উত্তরটা আমরা পড়লে এখান থেকে পেয়ে যাবো, উত্তরটা হচ্ছে তোমার টিউলিপ ফুল। ওকে, তারপরে চলে আসি আমরা পরবর্তী প্রশ্ন। দেখো কি বলছে, ড্যাশ অঞ্চলের বসবাসকারী আদিবাসীরা শিকার করে বেঁচে থাকে। তো উত্তরটা কী হবে? খুব শীতল ও অত্যন্ত উষ্ণ জলবায়ু অঞ্চল। তারপরের প্রশ্ন মডেলটা দেখো, সব থেকে আদিম থেকে শুরু করে আধুনিক পর্যন্ত নিম্নলিখিত প্রাথমিক কার্যগুলিকে পরপর সাজাও। আচ্ছা, পরপর বিভিন্ন প্রাথমিক, তাহলে দেখো পরপর বাণিজ্যিক পশুপালন, শিকার সংগ্রহ, যাযাবর, আর একটা হচ্ছে পশুপালন বৃত্তি। তাহলে একদম প্রথম কাজ আমাদের কি শুরু হয়েছিল? প্রথম কাজ শুরু হয়েছিল আমাদের শিকার করে খেত প্রথমের কাজটাই হচ্ছে আমাদের শিকার করে খেত, ঠিক। তারপরের কাজটা আমাদের কী ছিল? তারপরের কাজটা হচ্ছে আমাদের ছিল হচ্ছে কিছু পশুপালন করলো, তারপরে গৃহপালিত পশুপালন করলো, তারপরে আমাদের পশুপালন তো তারপরেও করবে, ঘুরে ঘুরে পশুপালন করলো, তারপরে হচ্ছে তোমার বাণিজ্যিক পশুপালন করলো, মানে 3 CDBA,
তাই তো, এটাই হলো আমার উত্তর, যে অপশানে রয়েছে। তো CDBA মানে হতো 3 4 2 1, এই বি দাগেরটাই হবে, সেরকমভাবেই করা রয়েছে, যে এটাই উত্তর। নিচের কোন ধরনের খনিতে বৃহৎ ও ক্ষুদ্রুত উৎপাদন পাওয়া যায়? উত্তর হচ্ছে খোলা ঢালাই খনন। এইটা কিন্তু একটা আলাদা বিষয়, এটা হচ্ছে তোমার ওই শিল্প মানে দ্বিতীয় শ্রেণীর অর্থনৈতিক কার্যাবলী থেকে একটু গভীরের প্রশ্ন, ঠিক আছে। তারপরে কোশ্চেন চলে যায়, ব্রাজিলের কোন প্রদেশে সবথেকে বেশি কফি উৎপন্ন হয়? এটা ওপেন কোশ্চেন, মিনাস গেরাইস, যেটা হচ্ছে সবথেকে বেশি পরিমাণ কফি কোন এই প্রদেশে পাওয়া যায় ব্রাজিলের। আচ্ছা, পৃথিবীর বৃহত্তম কার্পাস উৎপাদক দেশ কোনটি? ভারত, সবথেকে বেশি কার্পাস উৎপাদন হয়। তারপরেটা দেখো, একটা ম্যাপ দিয়েছে, যেটাকে বলছে যে বৈশিষ্ট্যকে ABC হিসেবে চিহ্নিত করা হয়েছে, প্রদত্ত বিকল্পগুলির মধ্যে ভৌগোলিক বিষয়গুলোকে শনাক্ত করো। তো চলো, দাগে দেখো মাঝখানে, একদম ম্যাপের মাঝখানে এটা কি? যে জায়গাটা দেওয়া রয়েছে লম্বা করে জায়গাটা, নিচের দিকে দেখো একটা নদী দেওয়া রয়েছে বি, আর একটা অংশ দেওয়া রয়েছে সি। তো স্বাভাবিকভাবে আমরা এই তিনটে জায়গা তো পরিষ্কারভাবে বুঝতে পারলাম, সরি। তো এবার দেখো প্রশ্নে কি বলছে, প্রথমটা বলছে প্রদত্ত মানচিত্রে হলো ভারতের একটি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বলছে কি গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য, এটি কোন ভূতাত্ত্বিক ভূমিরূপকে চিহ্নিত করে? তো ওই অঞ্চলটা কি, স্বাভাবিকভাবে আমাদের যেটা রয়েছে অঞ্চলটা দেখো, অঞ্চলটা, ওই অঞ্চলে কি আছে, এই যে ছোট্ট করে হ্যাশ দিয়ে যে জায়গাটা রয়েছে পাশে দাগ দেওয়া, ওইটা হচ্ছে আমাদের সাতপুরা অঞ্চল। তাহলে উত্তরটা কী হবে? সাতপুরা পর্বতমালা। বি অঞ্চল হলো একটি গুরুত্বপূর্ণ নদী, তো ওই অঞ্চলে কাবেরী নদী। আর তারপরে যে প্রশ্নটা রয়েছে সিটা কি? সিটা হচ্ছে এই যে ছোট্ট করে যে সরু জায়গাটা, তো এটা হচ্ছে আমাদের মালাবার উপকূল, তো এটা হচ্ছে মালাবার উপকূল। তো এইভাবে কিন্তু আমাদের প্রশ্ন আসবে পরীক্ষাতে, টিচাররাও এই টাইপসেরই প্রশ্ন করবে বিভিন্ন মডেলের মাধ্যমে, বিভিন্ন টাইপসের মাধ্যমে। তো মডেল কোশ্চেনটা তোমাদের সামনে শেয়ার করলাম। তো ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, ধন্যবাদ।